আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকে কয়েকটি কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। সকাল 9:30টায় সচিবালয়ে নিজ দপ্তরে পৌঁছান প্রধানমন্ত্রী। শুরুতেই তিনি এনএসআই এবং ডিজিএফআই এর মহাপরিচালকদের সঙ্গে আলাদা বৈঠক করেন। এরপর সকাল 10:30টায় মন্ত্রিপরিষদ বিভাগের 201 নম্বর কক্ষে 3 বাহিনীর প্রধানরা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাতীয় প্রতিরক্ষা এবং কৌশলগত বিভিন্ন ইস্যুতে সেখানে আলোচনা হয়। এদিকে বেলা 11:30 থেকে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা। দুপুরের পর প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ এবং সারা দেশে নদী খাল জলাধার খনন কর্মসূচি নিয়ে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সচিবালয়ে রয়েছেন সহকর্মী বিলাল হোসেন। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিলাল, প্রধানমন্ত্রীর বৈঠক বিষয়ে বিস্তারিত কি আছে আপনার কাছে জানাবেন? রাকা, আমি আসলে আপনাকে জানিয়ে রাখি যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর কিন্তু আজকে দ্বিতীয়বারের মতো কিন্তু তিনি সচিবালয়ে তার যে নির্ধারিত দপ্তর রয়েছে সেই দপ্তরে কিন্তু তিনি অফিস করছেন। আজকে বেলা 9:30 নাগাদ কিন্তু তিনি সচিবালয়ে এসে প্রথমেই তিনি বৈঠক করেন যে গোয়েন্দা বাহিনীর যে সকল সংস্থা আছে সেই সংস্থার প্রধানদের সাথে কিন্তু তিনি বৈঠক করেন। তারপর কিন্তু তিনি বৈঠকে বসেন যে 3 বাহিনীর যে প্রধান রয়েছেন 3 বাহিনী প্রধানের সাথে কিন্তু বেলা 10টা নাগাদ তার প্রধানমন্ত্রী কিন্তু বৈঠকে বসেন। তারপর কিন্তু একটি বৈঠক করার কথা রয়েছে। আমরা জানি যে বিএনপি নির্বাচনে যে ইশতেহার, সেই ইশতেহারে কিন্তু বলেছিল তারা প্রায় 1 কোটি ফ্যামিলিকে তারা ফ্যামিলি কার্ড দিবে। সেই ফ্যামিলি কার্ডের ইস্যুতে কিন্তু আজকে বেলা 12টা নাগাদ একটি আন্তঃমন্ত্রণালয় 12:30 নাগাদ একটি আন্তঃমন্ত্রণালয়ের যে বৈঠক রয়েছে সেই বৈঠকে আসলে ফ্যামিলি কার্ড ইস্যুটি আলোচনা হবে। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি যে তারেক রহমান যে নির্বাচনী ইশতেহারে যেই অঙ্গীকার করেছিলেন যে বৃক্ষরোপণ প্রতি মাসে যে 5 কোটি যে বৃক্ষরোপণ, সেটির কর্মসূচি নিয়েও আছে কিন্তু সচিবালয়ে আলোচনা হওয়ার কথা আছে। পাশাপাশি আপনাকে আমি বলে রাখি যে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু যে সকল মন্ত্রী অন্যরা কিন্তু তারা কিন্তু তাদের যে দপ্তরে যে 180 দিনের যে একটি কর্মপরিকল্পনা কিন্তু যেই এই সরকারের নবনির্বাচিত সরকারের পক্ষ থেকে যেটি দেওয়া হয়েছিল সেই কর্মপরিকল্পনার অংশ হিসেবে তারা কিন্তু গতকাল থেকে কিন্তু অনেক মন্ত্রীদের অনেক দপ্তর অনেক গুরুত্বপূর্ণ কিন্তু সিদ্ধান্ত কিন্তু নিচ্ছে। আজকে কিন্তু তারা অফিস করছেন। তারা অফিস করার পর তারা বিভিন্ন পরিকল্পনা কিন্তু গ্রহণ করছেন যে 100 দিনের মধ্যে বিশেষ করে বাণিজ্য, অর্থ, তথ্য সকল মন্ত্রণালয় কিন্তু তাদের পরিকল্পনা গ্রহণ করছেন। তো ফ্যামিলি কার্ড এবং বৃক্ষরোপণ যে ইস্যুটি, সেই বৈঠকটি শেষ হওয়ার পর কিন্তু আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো যে আসলে কী সিদ্ধান্ত হয়েছে। এই ফ্যামিলি কার্ড যেই তারা যে সরকার যে দিবে সেটা কোন প্রক্রিয়ায় দিবে ও দিল বা কত টাকা হবে, বিস্তারিত আসলে আমরা পরবর্তী সংবাদে আপনাকে আসলে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ রাখা। ধন্যবাদ আপনাকে। রমজানের প্রথম দিন থেকে বাড়তে শুরু করেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এ বিষয়ে জানাতে কারওয়ান বাজারে রয়েছেন সহকর্মী জাহিদুর রহমান। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। জাহিদ, রমজানের প্রথম দিন নিত্যপণ্যের দাম কেমন দেখছেন জানাবেন? রাকা, ইতিমধ্যে জানেন যে রমজান শুরু হয়ে গেছে এবং গতকালকে তারাবির মধ্য দিয়ে আজকে যে মানুষ সিয়াম সাধনার মাসটি শুরু হলো সেটি মানুষ রোজা রেখেছেন এবং মানুষ যে বাজার, বিশেষ করে রমজান আসলে আমরা দেখি যে দ্রব্যমূল্যের জিনিস আকাশচুম্বী হয় এবং সেইটাই কিন্তু এবারও ব্যতিক্রম নয়। ইতিমধ্যেই আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে কারওয়ান বাজারে রয়েছি সেখানে আমি বেশ কয়েকটি ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি যে পণ্যের দাম নিয়ে, এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে পণ্যের দাম আকাশচুম্বী এবং বিশেষ করে এই যে লেবু এবং শসা, বেগুন এবং অর্থাৎ রমজানের যে আনুষঙ্গিক ইফতারের সাথে যে জড়িত যে বিষয়গুলো, সেই বিষয়গুলোতে দাম অত্যন্ত বেশি এবং লেবু এখানে 50 থেকে 80 টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া বিক্রি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়, শসা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। এছাড়া সবজি রয়েছে যে বিভিন্ন দাম, সেই সবজিগুলো তো বাড়তি রয়েছে। অর্থাৎ রমজানের নিত্যপণ্যের যে জিনিসগুলো রয়েছে ইফতারের সাথে সংযুক্ত, সেই বিষয়গুলো প্রত্যেকটা দামই বেড়েছে। আমি একজন ভোক্তার সাথে যদি কথা বলতে চাই যে এই জিনিসের দামগুলো কেমন?
বলেন। অনেক বেশি। কোনটা কোনটা কিনতে আসছেন? আমি লেবু নিতে আসছি। কত করে কিনতেছেন? 60 টাকা খালি। আগে কত ছিল? আগে অনেক কম ছিল, 20 টাকা। আগে তো 20 টাকা ছিল, এটা 20 টাকা থেকে 30 টাকা ম্যাক্সিমাম। এখন হয়ে গেছে তার ডাবল, মানে ডাবল কিছুগুলো আছে রিডাবল হয়ে গেছে, মানে 3 ডাবল এরকম হয়ে কেন গেছে। মনে হয় আপনার কাছে? এটা সিন্ডিকেট ছাড়া তো আর কিছু না, আমার মনে হয় এটা সিন্ডিকেট। কারণ এই লেবুটা আবার দেখবেন যে 1 সপ্তাহ পরে আবার দাম কমে যাবে। 1 সপ্তাহ আগে কিন্তু কম ছিল, আমি গত সপ্তাহে কিনছি 30 টাকা খালি, এই সপ্তাহে এসে দেখি 100 টাকা 120 টাকাও বলছিলাম আসলে যে দামের কথা যে বলছিলেন যে কেন আসলে দামটা বেড়েছে, বলে সিন্ডিকেটের মতো প্রতিবারের মতো যেভাবে দাম বাড়ানো হয় সেভাবেই দাম বাড়ানো হচ্ছে। এবং নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা কিন্তু কঠোরভাবে বলেছেন যে যে কোনো জিনিসের দাম রমজানের মানুষের জন্য সহনীয় পর্যায়ে থাকে সেই বিষয়ে তারা ব্যবস্থা নেবেন। তবে এখন পর্যন্ত বাজারে যা অবস্থা, মানুষের নাবিশ্বাস বলতে গেলে, এবং আশা করা যায় যে যদি তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। রাকা। ধন্যবাদ জাহিদ। চট্টগ্রামে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ বিষয়ে জানতে সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। সাইফুল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সর্বশেষ তথ্য কি আছে আপনার কাছে, আমাদের জানান। জি রাকা, আসলে রমজান শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু চট্টগ্রামের যেই নিত্যপণ্যের দাম সেগুলি কিন্তু আসলে উচ্চ হারে বৃদ্ধি পেয়েছে। কোনোভাবেই যে আসলে এটিকে নিয়ন্ত্রণ করবে এমনটাই না। চট্টগ্রাম নগরীর কাজীরদেউরি বাজার, আসলে এই বাজারটিকে বলা হয় বড়লোক খ্যাত বাজার। এই বাজারটিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কিন্তু অভিযান পরিচালনা করছে। ইতিমধ্যে বেশ কয়েকটা অভিযানে তারা অনিয়ম পেয়েছে। দোকানগুলিতে 300 টাকার আঙ্গুর 500 টাকা বিক্রি করছে এবং তাকে সতর্কতামূলক কিন্তু আসলে জরিমানা করে সতর্কতা করেছে। তবে একটি দোকানে এখন এসেছে, এখানে কিন্তু আসলে অভিযান পরিচালিত হচ্ছে এবং এখানে কিন্তু বেশ কিছু অনিয়ম তারা পেয়েছে এবং এখনো পর্যন্ত আসলে কি পরিমাণ জরিমানা করা হবে সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে অনিয়মটি পেয়েছে সেটা বোঝা যাচ্ছে। আসলে আমরা একটু কথা বলবো ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ সাহেবের সাথে, যিনি আসলে এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। আমরা জানতে চাইব কি কি আসলে অভিযোগ পেয়েছে অভিযানে এবং চট্টগ্রামের এই অবস্থা কেন, আসলে এর থেকে রেহাইয়ের উপায় কি? আমরা আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের রমজানে যেগুলি ব্যবহৃত হয় এটার তদারকির জন্যই আসছি। তো আসলে দেখতে পাচ্ছি যে এখানে এই বাজারে এই গত 2 দিনের তুলনায় একটু দাম বেশি নিচ্ছে তারা, কিন্তু ভাউচার দেখাতে পারছে না। তারা বললো যে ভাউচার দেয় না। তো একটা ভাউচার দেখিয়েছে আমাদেরকে, কিন্তু সেই ভাউচারে কোন প্রতিষ্ঠানের নাম, ঠিকানা কি, মোবাইল নাম্বার কোনো কিছুই উল্লেখ নেই। তো এটা আসলে ভাউচার না, তো এটা সেই প্রতিষ্ঠান অস্বীকার করবে। তো এখন তারা বললো যে তারা আমাদেরকে এটা রিয়াজ দিন বাজারে। তো আমরা তাদেরকে বললাম যে আমরা ঠিক আছে, আপনাকে নিয়ে সেখানে আমরা যাব। তিনি এখন আবার সাথে সাথে বলতেছেন এখন তাদেরকে পাওয়া যাবে না, তারা সকালে বিক্রি করে ভোরে 6টার দিকে। তো তারা এমন একটা অস্তিত্বহীন একটা প্রতিষ্ঠান থেকে যদি তারা পণ্য কেনাকাটা করে, তাহলে সেটা আসলে যাচাই করার কিভাবেই হবে। তাদের দায়িত্ব হচ্ছে তারা ভাউচারটা বুঝে নেবে, এমন প্রতিষ্ঠান থেকে ভাউচার পণ্য নেবে যে প্রতিষ্ঠান তাদেরকে ক্রয় ভাউচার দেবে। তার কত টাকা জরিমানা করেছে? জরিমানা করেছে, তাদের মূল্য তালিকা ছিল না। আমরা আসার পরে তারা এখানে মূল্য তালিকা টাঙিয়েছে। তা আমরা তাদেরকে 3000 টাকা সতর্কতামূলক অর্থদণ্ড করেছি। আমরা উত্তরণের উপায় হচ্ছে ব্যবসায়ীদেরকে সতর্ক হওয়া লাগবে, যারা পাইকারি এবং খুচরা বিক্রি করবে উভয় পক্ষকে সতর্ক হওয়া লাগবে। আর ভোক্তা যারা আছে তারাও একটু সচেতন হবে, যেখানে একটু কম দামে পাওয়া যাবে সেখান থেকে ক্রয় করবে, সেটা যে জায়গাটাই হোক। শুনছিলেন আসলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। তিনি যেটা জানালো, আসলে অভিযান তাদের প্রতিনিয়ত চলতে থাকবে এবং যারা আসলে সচেতন হবে হয়তো মুক্তি পেতে পারে। আর না হলে কিন্তু আসলে এই ব্যবসায়ীদের এই কারসাজি থেকে আসলে মুক্তির কোনো উপায় নেই বললো। চট্টগ্রামের প্রতিনিয়তই কিন্তু আসলে সবগুলোর দামই দিন দিন বেড়ে চলছে। রাখা এই ছিল অভিযান নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল। এদিকে রমজানে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু করেছে সরকার। সকালে রাজধানীর মহাখালীতে এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি জানান এবার 10 লাখ পরিবার কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন। মহাখালী ছাড়াও উত্তরা, আজিমপুর, মিরপুর সহ রাজধানীর 25টি স্পটে রমজান জুড়ে এই কার্যক্রম চালু থাকবে। দেশের অন্যান্য জেলায়ও এ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। এই কর্মসূচির আওতায় 1 ডজন ডিম 96 টাকা, 1 কেজি দুধ 80 টাকা, 1 কেজি মাংস 650 টাকায় বিক্রি করা হচ্ছে। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে শুরু হলো মাহে রমজান। আল্লাহর সন্তুষ্টি লাভে মাস জুড়ে সিয়াম সাধনায় পাশাপাশি দান সদকায় নিবেদিত থাকেন মুসলমানরা। বুধবার সন্ধ্যায় এশার নামাজের পর তারাবি আদায়ের মধ্য দিয়ে শুরু হয় রোজার আনুষ্ঠানিকতা। নিয়ম অনুযায়ী ভোর রাতে সেহরি গ্রহণ করেন মুসল্লিরা। এরপর সন্ধ্যায় ইফতারের মধ্য দিয়ে পূর্ণ হবে রোজা। এদিকে আজ থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে সব সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। রবিবার থেকে বৃহস্পতিবার অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবার সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনা করে নিজস্ব অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর বিচার শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্য রাখবেন চিফ প্রসিকিউটর। একই সঙ্গে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে চলা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আগামী শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া সম্পন্ন বলে জানিয়েছে গোয়েন্দারা। স্থানীয় সময় বুধবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য হামলার ব্যাপারে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। পারমাণবিক কর্মসূচি ও সাম্প্রতিক বিক্ষোভ দমনে তেহরানের ভূমিকার পরিপ্রেক্ষিতে ক্রমশ এই উত্তেজনা বাড়ছে। কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক শক্তি প্রদর্শন করে আসছে ওয়াশিংটন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পাল্টা হামলা মোকাবিলায় মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন কর্মীকেও সরিয়ে নেওয়া হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান একের পর এক সামরিক মহড়া চালাচ্ছে। আজ বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলের রাশিয়ার সঙ্গে এই যৌথ মহড়া দেবে তেহরান। এ সময় সেখান দিয়ে সব সাধারণের বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা গেছে। যৌথ মহড়া চালাতে এরই মধ্যে ইরানের জেটিতে নোঙর করেছে রুশ যুদ্ধজাহাজ। এর আগে চলতি সপ্তাহে হরমুজ প্রণালীতে নৌ মহড়া চালিয়েছে তেহরান। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন সামরিক চাপের মুখে একটি শক্তিশালী পাল্টা সতর্কবার্তা ইরানের। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45-টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।